গোয়া ম্যাচের আগেই কিন্তু বিশেষ পুরস্কার পেল ইস্টবেঙ্গলের এই প্লেয়াররা। টিম ইন্ডিয়ার মহিলা দলের লড়াই দেখে সত্যি মন ভরে গেল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে রাত পোহালেই গোয়ার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে অস্কার ব্রুজন কি জানালো, দল নিয়ে কি সুখবর বেরিয়ে আসছে, কোন প্লেয়াররা বিশেষ পুরস্কার ইস্টবেঙ্গল মোহনবাগানের পেতে চলেছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা এএফসি ওমেন এশিয়া কাপ নিয়ে কথা বলি, যেখানে আজ ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। ম্যাচ দেখার ব্যবস্থা তোমাদের সোশ্যাল মিডিয়া পেজে অলরেডি আমরা করে দিয়েছিলাম। তো এই যে ম্যাচগুলো ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু এই ম্যাচ খেলতে যাওয়ার আগে মহিলা দলের উপর যেরকম ব্যবহার হলো, এরপরও মহিলা দল যে আজকে পারফরমেন্সটা দিয়েছে, হ্যাঁ তারা ম্যাচ জেতেনি, সত্যি তাদের জন্য ভালোবাসা অনেকটা বেড়ে গেল। কারণ টিম ইন্ডিয়া এত বড় একটা গুরুত্বপূর্ণ এএফসি টুর্নামেন্টে খেলতে যাচ্ছে, সেখানে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়নি, জার্সি বুট পর্যন্ত সঠিক সময় তারা পায়নি। লিখিত আকারে এআইএফএফকে জানায়, তারা তৎক্ষণাৎ ওই দোকান থেকে কিনে যেটা বলা হয় দিয়ে দেয়। সেখানে আবার বেশ কিছু প্লেয়ারের জার্সি বা বুট ছোট বড় হয়, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানে অত্যাধিক খারাপ অবস্থার মধ্যে দিয়ে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচটা খেললো। প্রথমে ইন্ডিয়া পিছিয়ে পড়ে, ভিয়েতনাম কিন্তু সেই জায়গায় 30 মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে যায়। ইন্ডিয়া ফার্স্ট হাফে পিছিয়েই ছিল, কিন্তু সেকেন্ড হাফে ইন্ডিয়া যে কামব্যাকটা করে অসাধারণ। আমরা কিছুদিন আগে নর্থ ইস্ট আর বেঙ্গালুরু খেলায় দেখেছিলাম, লালবিয়াকনিয়া একটা অসাধারণ বল রিসিভ করে সেখান থেকে সুন্দর গুরপ্রীতকে গোল দিয়েছিল। সেই রকমভাবেই বলতে গেলে কিছুটা আজকে খেলা হয়েছে। হ্যাঁ, অতটা ভালো বল রিসিভ করতে হয়নি, তো একটা লং থ্রু বল কিন্তু বাড়ানো হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের মহিলা প্লেয়াররা সেখানে গোল পেয়েছে। অসাধারণ গোলটা ছিল এবং একদম শেষ মুহূর্ত পর্যন্ত টিম ইন্ডিয়া লড়াই করেছে। ম্যাচ এক্সট্রা টাইমে গিয়ে 97 মিনিট পর্যন্ত খেলা গড়ায়, সেখানে 95 মিনিটের মাঝামাঝি জায়গাতে গিয়ে ইন্ডিয়া টিম আরও একটা গোল হজম করলো। যদি তারা সেই গোলটা হজম না করতো, ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়ে আসতে পারতো এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও। ভিয়েতনাম ভাই আমাদের থেকে বহুগুণ এগিয়ে। তাদের যদি আমরা ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, তাদের 36, আমাদের মনে হচ্ছে 67 র্যাঙ্কিং মহিলা ফুটবল দলের, এবং তাদের যেটা এফসি র্যাঙ্কিং সেখানে তাদের 6 র্যাঙ্কিং। তাদের বিরুদ্ধে খেলাটা কঠিন ম্যাচ ছিল, তারপরেও আমাদের প্লেয়াররা যেরকম মেন্টালিটির পরিচয় দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে। ম্যাচও বেশ এন্টারটেনিং ম্যাচ হয়েছে, ইন্ডিয়াও লড়াই করার চেষ্টা করেছে, ওভারঅল ভালো খেলা হয়েছে। এবং হ্যাঁ, আমাদের থেকে ভিয়েতনাম অনেক এগিয়ে, তারা 15টা শট করেছে, 9টা শট অন টার্গেট রেখেছে। আর আমাদের গোলকিপার অসাধারণ, জাস্ট অসাধারণ, যেভাবে পর সেভ দিয়ে গেছে। 9টা শট অন টার্গেট, সেখানে 7টা তার মানে তাকে শট সেভ দিতে হয়েছে, 2টো গোল হজম করেছে। তো খুবই ভালো সেখানে খেলা হয়েছে। ইন্ডিয়া টিমও টোটাল গিয়ে 7টা শট করে, 4টে শট অন টার্গেট থাকে এবং সেখানে ইন্ডিয়া টিম একটা গোল করে। পরিসংগত দিক থেকে পুরোটাই কিন্তু এগিয়ে ভিয়েতনাম, তবুও কিন্তু ইন্ডিয়া ভালো পারফরমেন্স করেছে। এরপরে আরও দুটো ইন্ডিয়ার ম্যাচ রয়েছে, একটা জাপানের সঙ্গে। ওরে বাবরে কী হবে আমি ভাবতে পারছি না। জাপানের র্যাঙ্ক হচ্ছে 3 আর আমাদের 67। তো সেই জাপানের বিরুদ্ধে ইন্ডিয়াকে খেলতে হবে। যদি এরকমও রেজাল্ট রাখে আমি তো বলবো খুব ভালো রেজাল্ট। যদি ড্র করে দিতে পারে তার থেকে বড় কিছু আর হতে পারে না। আজকের ম্যাচটা আমি অন্তত চাইছিলাম ড্র হোক। তো জাপানের বিরুদ্ধে আমাদের ড্র করার একটা চিন্তাভাবনা থাকতে হবে, সেরকমভাবে খেলতে হবে। তারপর চাইনিজ টিপিআরদের বিরুদ্ধে খেলা রয়েছে, সেই ম্যাচটা জেতা সম্ভব রয়েছে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচগুলো বেশ ভালোই ম্যাচ হবে। তোমরা ম্যাচ দেখো, এনজয় করো, মোটামুটি আশা করছি তোমাদের ভালোই লাগবে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ওড়িশা ম্যাচের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টিকিট পাওয়া যাবে। প্রত্যেকজন পার্সনকে গিয়ে কিন্তু টিকিট কালেক্ট করতে হবে। একজন ব্যক্তি 2টো করে টিকিটই পাবে, তার বেশি টিকিট পাবে না। এবার টিকিট কতটা ছাড়া হবে, যেরকমটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, 15,000 টিকিট কিন্তু ফ্রিতে দেওয়া হবে। মানে ভিআইপি এবং ভিভিআইপি তাদের টিকিট কিন্তু কাটতে হবে, তারা কেটে তারা খেলা দেখতে যেতে পারে, কিন্তু সাধারণ সমর্থকদের জন্য 15,000 টিকিট কিন্তু বরাদ্দ রয়েছে। স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও, সেই মতন সেই স্থানে যাও, গিয়ে টিকিট
যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি টিকিট পাবে, কারণ টিকিট শেষ হয়ে যেতে পারে। 15,000টা মোহনবাগান সমর্থকদের কাছে কোনো ব্যাপার নয়, যেখানে অ্যাভারেজ তাদের 26,000 থেকে 30,000 মোটামুটি সমর্থক হচ্ছিল, সেখানে 15,000 মানে খুবই কম সংখ্যায় টিকিট রয়েছে। পরে যদি আরও কিছু ছাড়া হয় ভালো হবে। যাই হোক, টিকিট ওইভাবে তোমরা পেয়ে যাবে, যাও গিয়ে টিকিট কালেক্ট করো, গিয়ে টিমকে সাপোর্ট করো। এরপর যদি আমরা প্রাক্তন মোহনবাগানের হেড কোচ জোসে ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে কথা বলি, তো এই 55 বছর বয়সী স্প্যানিশ কোচ, তাকে মোহনবাগান ছাঁটাই করার পর এবার সে কিন্তু আরও বড় জায়গার দায়িত্ব পেয়েছে। হ্যাঁ, তাকে হন্ডুরাস জাতীয় দলের হেড কোচ পদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অফিসিয়ালি সে কিন্তু কিছুদিন আগেই যোগদান করেছে সেখানে, এবং সেখানে ভালো পারফরমেন্স করানোর জন্য কিন্তু এখন থেকেই কাজ শুরু করে দিচ্ছে জোসে মলিনা। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গল দলকে নিয়ে, তো ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে, সেখানে ইস্টবেঙ্গলের প্লেয়াররা 3টে ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ জিতেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে, একটা ম্যাচ হেরে গেছে। মোহনবাগান 3টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচই জিতেছে। তো সেক্ষেত্রে কিন্তু এবার যে আইএসএলের এক্সপার্টরা কিন্তু তাদের টিম অফ দ্য মান্থ ঘোষণা করেছে, সেখানে পুলস্টার ধর তার কিন্তু টিম অফ দ্য উইকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান থেকে তার পছন্দের প্লেয়ার হিসাবে পিক করেছে টেকচাম অভিষেক সিংকে। এছাড়া মিডফিল্ডার হিসাবে থাপাকে রেখেছে এবং আক্রমণ বিভাগে কিন্তু ম্যাকক্লারেনকে দেখা যাচ্ছে। এবং ইস্ট বেঙ্গল থেকে কিন্তু আপফ্রন্টে ইউসুফ এজ্জেজারি, উইঙ্গারে কিন্তু এডমন্ড এবং মিডফিল্ডে মিগুয়েলকে রেখেছে কিন্তু টিম অফ দ্য উইকে। এবং এই দলের হেড কোচের দায়িত্বে কিন্তু রয়েছে সের্জিও লোবেরা। পুলস্টার ধরের কিন্তু এটাই ফ্যান ছিল একদম তার যে দল। এবং অপরদিকে আমরা দেখলাম যে রবিন সিং, সেও কিন্তু তার টিম অফ দ্য মান্থের মধ্যে রেখেছে ডিফেন্ডারে আনোয়ার আলীকে। মিডফিল্ডে কিন্তু সেখানে রয়েছে রবসন রবিনো, অনিরুদ্ধ থাপা, মিগুয়েল এবং আপ ফ্রন্টে রয়েছে জেমি ম্যাকক্লারেন, এডমন্ড এবং ইউসুফ এজ্জেজারি। এবং এই দলেরও হেড কোচ হিসাবে রয়েছে সের্জিও লোবেরা। এবং আরও একটা রেড্রি স্যার, সে কিন্তু তার পিক করেছে যেটা টিম, সেখানে কিন্তু সাইড ব্যাকে টেকচাম অভিষেককে দেখা যাচ্ছে, গোলের তলায় ভিশালকে দেখা যাচ্ছে, মিডফিল্ডে এডমন্ড, থাপা, মিগুয়েলদের দেখা যাচ্ছে এবং আপ ফ্রন্টে কিন্তু ইউসুফ এজ্জেজারিকে দেখা যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে থাপা কতটা ভালো খেলেছে, প্রত্যেকটা দলে রয়েছে। এবং অপরদিকে মিগুয়েল এবং তার সাথে সাথে কথা বলতে হবে এডমন্ড বা ইউসুফদের কথা, তারাও কতটা ভালো খেলেছে। যে 3টে এক্সপার্ট তাদের যে টিম ঘোষণা করেছে সেখানে কিন্তু এই প্লেয়াররা রয়েছে। তো এই প্লেয়াররা কিন্তু বিশেষ ভালোভাবে খেলেছে দেখতে পেয়েছি। আশা করছি পরবর্তী সময়তেও ইস্টবেঙ্গলের প্লেয়ার, মোহনবাগানের প্লেয়ার, তারা আরও ভালো পারফরমেন্স করবে। এছাড়া যদি আমরা ইস্টবেঙ্গল শিবির নিয়ে কথা বলি, তো আগামীকাল গোয়ার বিরুদ্ধে খেলতে চলেছে, সেখানে কিন্তু সল ক্রেসপোকে কিছু সময় দেখে নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তাকে কিন্তু বেঞ্চে অপশান হিসাবে রাখার চিন্তাভাবনা রয়েছে। ফার্স্ট 11-এ কিন্তু যদি প্রথম থেকেই আমরা মহেশ সিংকে দেখি, অবাক হওয়ার কিছু নেই। আমার একটা প্লেয়ারকে দেখে সত্যি অত্যন্ত খারাপ লাগছে, সেটা আর অন্য কেউ নয়, একজন বাঙালি প্লেয়ার, তোমরা সবাই চেনো, প্রভাত লাগড়া। সে খেললো কবে? তাকে আমরা বেশিরভাগ সময়ই দেখি যে সাইড লাইনে রিহ্যাব করতে। মানে এরকম একজন প্লেয়ারকে রাখার তো কোনো মানেই হয় না, যাকে কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যে রাখা হয় না। সবসময় যদি সে রিহ্যাবই করে, তার খেলার তো কোনো একটা জায়গা নেই। তো সেক্ষেত্রে পরে তাকে যদি ছেড়ে দেওয়া হয় ভালো, আর যদি না তাকে পছন্দ হয় তাকে লোন আউটও করে দিতে পারতো। এই প্লেয়ারটাকে নিয়ে সত্যি খুবই খারাপ লাগছে। আজকেও দেখলাম তাকে সাইড লাইনে কেভিনের সঙ্গে মূলত রিহ্যাব করেই যেতে দেখছি। কবে যে তার রিহ্যাব মিটবে এবং কবে যে সে খেলবে সেটা সেই জানে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।